আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত কালের যে মিটিং হয়ে গেল তারেক জিয়া এবং ডক্টর ইউনূস, ঐতিহাসিক যে একটা মিটিং হয়ে গেল লন্ডনে, বাংলাদেশের ইতিহাস এবং গণতন্ত্রে এটা লেখা থাকবে। 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন বিভিন্ন গ্রুপ, বিভিন্ন মত, দল মত, সকলে যার যা মতে তাই করতেছিল, যে যা পারে তাই বলতেছিল, গুণীজনকে সম্মান করতেছিল না, সব কিছুরই একটা অবসান হলো গতকালকের মিটিং। এই মিটিংটা দুটা দিক হচ্ছে। প্রথম দিক হচ্ছে বাংলাদেশের সামনে নির্বাচন, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে নির্বাচনের পরে কিভাবে দেশ আগাবে। আমি আশা করি বিএনপি, তারেক জিয়ার হাতে বিএনপি অনেক শক্তিশালী। তারেক জিয়া জিয়াউর রহমানের জিন পেয়েছে। সে মাথা ঠান্ডা, সৎ, নিষ্ঠাবান এবং কথা কম বলে, কাজ বেশি করে। এবং তারেক জিয়া যেই বয়সে রাজনীতি ধরছে, আজকে প্রায় 25 বছর 30 বছর হয়ে গেছে সে রাজনীতির সঙ্গে যুক্ত। তো বাংলাদেশে তার মতো নেতা আমরা পেয়েছি। ইনশাল্লাহ সামনে সে, আল্লাহ যদি সব ঠিক রাখে, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এবং সে অবশ্যই একটা জিনিস দলীয়ভাবে প্রচার করতে বলেছে, সেটা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ডক্টর ইউনূসকে সে সাথে চায়। তাহলে জিনিসটা অনুধাবন করতে হবে, ডক্টর ইউনূসকে যদি সাথে চায় তাহলে ইউনূসকে অবশ্যই সম্মান দিয়ে সাথে চায়। বাংলাদেশে সে সম্মান কিসে? আশা করি যদি বিএনপি ক্ষমতায় আসে, বিশ্ববরণ্য নোবেলজয়ী ডক্টর ইউনূস হয়তো প্রেসিডেন্ট, নয়তো উপদেষ্টা হিসাবে থাকবে, নয়তো স্পিকার হিসেবে থাকবে, নতুবা সে কত পদ আছে। পদ তো বড় কথা না, পদ বানানো যায়, পদ তো সৃষ্টি করা যায়। তো সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের একজন ভক্ত। ডক্টর ইউনূসকে আমি অনেক অনেক শ্রদ্ধা করি এবং আমি তাকে ভালোবাসি। আমি ডক্টর ইউনূসকে ফলো করি 2002 সাল থেকে। ডক্টর ইউনূসকে আমি ফলো করি। ডক্টর ইউনূস, অনেকে বলে সুদখোর, অনেকে বলে এইটা সেটা, অনেক কিছু বলে। একটা জিনিস চিন্তা করেন তো, যার এক কোনটা জমি নাই, যার একটা ঘর নাই, যার একটা সাইন করতে পারে না, তাকে কোনো ব্যাংক 5,000 টাকা লোন দিবে কিনা? একটা জিনিস চিন্তা করেন। বাংলাদেশের এমন কোটি কোটি পরিবার আছে যাদের এক খণ্ড জমি নাই, যাদের একটা লোন নেওয়ার মতো ব্যবস্থা নাই, যারা লোন নিতে হয় কিভাবে তাও জানতো না, যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতো না, তাদেরকে সে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছে। তাদেরকে তিনি লোন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। হয়তো এর মধ্যে 70 জন 80 জন সাকসেস, 30 জন সাকসেস হতে পারে নাই। এটা ঝামেলা হয়েছে, বা তখন লোন রিকভারি করার জন্য হয়তো অনেকেই চাপ দিয়েছে। কারণ প্রত্যেকটা কাজেরই তো একটা সিস্টেম থাকে। তুমি লোন নিবা, লোন ঠিক মতো শোধ করবা না, তুমি গরু পালবা, লোন নিছ, গরু পালো না, তুমি জুয়া খেলছো, তুমি বা দাওয়াত খাইয়া শেষ করছো, তাহলে তো হবে না। তো ভালো জিনিসকে ভালো বলতে হবে। ডক্টর ইউনূসের এই গ্রামীণ লোন সিস্টেমে, যে গ্রামীণ ব্যাংকের যে অনুকরণটা, যে মাইক্রো ক্রেডিটের সিস্টেমটা, পৃথিবীর অনেক দেশ, আমেরিকা থেকে শুরু করে জাপান, চায়না, ইভেন ইউরোপের অনেকগুলো দেশ ফলো করে। হ্যাঁ, যে ছোট ছোট লোন দিয়া দুর্বল মানুষকে উপর দিকে উঠানোর একটা ব্যবস্থা, এই জিনিসটা ফলো করি। গুণীজনরে আমরা তো গুণীজনকে ইজ্জত করি না। আমাদের বাংলাদেশে এই ডক্টর ইউনূসকে পানিতে চুবাবে শেখ হাসিনা এই গুণীজন ডক্টর ইউনূসকে কত ধরনের জেল জুলুম দিয়া তাকে 12 তলায় উঠাইছে, সে 8 তলায় উঠাইছে সে আদালতে। হ্যাঁ, সে কত ধরনের অন্যায় অবিচার করছে এই ডক্টর ইউনূসকে।
সো এখন আল্লাহ কাউকে সম্মান দিলে সেই সম্মান কেউ আটকে রাখতে পারে না। আল্লাহ সম্মান দিয়েছে তাকে, কিভাবে আল্লাহ তাকে সম্মান দিল একবার চিন্তা করেন চোখ বুঝে। একটা আল্লাহর কি প্রদত্ত সম্মান। সে আসছে গোপনে আসছে ফ্রান্সের অলিম্পিক খেলার একটা অনুষ্ঠানের অতিথি হিসাবে। সেখান থেকে সে খবর পাইল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা। এটা কি বিশ্বাস করা যায়? একমাত্র আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া এটা কি বিশ্বাস করা যায়? যে হাসিনা ওনাকে পানিতে চুবায় মারবে, জেল দিল, ওনার বিরুদ্ধে শত শত কোটি টাকার ফাইন হয়ে গেল আদালতে, সেই ইউনূস সাহেবকে আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে বলা হইল যে আপনি বাংলাদেশের প্রধান, আপনি চলে আসুন, কামব্যাক। এগুলো চিন্তা করতে হবে। এবং আমি যে দলের আদর্শ, আমি জাতীয়তাবাদী দলের আদর্শ একজন সৈনিক, আমি একজন সাধারণ বিশ্লেষক। আমার কি বিশ্লেষণ কেউ শুনলে শুনুক বা না শুনুক, আমি আমার কথা বলবো। আমি বিএনপির সাপোর্ট আদর্শ, আমি জিয়ার আদর্শকে ফলো করি। আমি তারেক জিয়া এবং জিয়াউর রহমান বেগম, দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শকে ফলো করি। আমি ওই চোরদের আদর্শ, যারা চোর তাদের আমি চোর বলবো, ফট্টু বলবো। হ্যাঁ, প্রত্যেক দলেই, বাংলাদেশের প্রত্যেক দলে চোর আছে, এটা আমি জানি কারা চোর। হ্যাঁ, চোর যাদের গুলশানে বাড়ি আছে, হ্যাঁ, রাজনীতিবিদ যাদের গুলশানে বাড়ি আছে তারা চোর। গুলশানে সরকার যদি গিফট না দেয়, যেমন বেগম খালেদা জিয়াকে এরশাদের আমলে একটা বাড়ি গিফট দিছিল, এই জন্য তার একটা বাড়ি আসছিল, তাও নিয়ে গেছি। তা রাজনীতি করে গুলশানে বাড়ি করা এটা অসম্ভব। রাজনীতি করে পোলা কেনাডা পড়ানো অসম্ভব। রাজনীতি করে তুমি BMW গাড়িটা করবা, এটা অসম্ভব। রাজনীতি হচ্ছে দেয়ের জায়গা, এটা নেওয়ার জায়গা না। যে সকল রাজনীতিবিদ ব্যবসায়ী ছাড়া, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক, তারা সব চোর, সে যে দলের হোক। এবং এই চোরদের হাতে কোনোদিনই দেশ ভালো হবে না, কারণ তাদের টাকা পাওয়ার নেশা হয়ে গেছে, টাকা কামানোর নেশা। টাকা হচ্ছে একটা নেশা। হ্যাঁ, যার টাকা একবার কামানো শুরু হয়, এক বিশেষ নেশা এটা। অনেক টাকা হইল সেই নেশা কাটাইতে পারে না। টাকা হচ্ছে একটা নেশা, চরম নেশা। আর জানি টাকা তা আছে, টাকার গন্ধ পাইছে, টাকার সুখ ভোগ করছে, তারা টাকা কামাবি, চোর থাকবি। হ্যাঁ, তো বাংলাদেশের না 80% রাজনীতিবিদ বলেন, চাকরিজীবী বলেন, বড় বড় অফিসার বলেন, খবর নিয়ে দেখেন, পোলা পড়ে আমেরিকা, কানাডায়, তাদের বাসায় খোঁজ খবর নিয়ে দেখলে বুঝতে পারবেন চোর। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় যান, তার বাসায় দেখলেই বুঝতে পারবেন সে কতটা সৎ। বাসায় সুন্দর মতো অ্যাক্সেস পাও নাই। হ্যাঁ, তো বাসায় ঢুকলেই বোঝা যায় যে কোন অফিসার চোর আর কোন রাজনীতিবিদ চোর। আর ভাত খাইয়া, বাসা ভাড়া দিয়া, তারপরে ফ্যামিলি চালাইয়া, 2টা ঈদ, কুরবানি, তারপরে প্রথম হলো রোজা, 3 মাস পরে আরেক কুরবানি। এই 2 কুরবানি আর এই রোজার মধ্যে তো মধ্যবিত্ত আর অর্ধেক নরম হয়ে যায় নাকি। আবার টাকা সঞ্চয় কইরা আবার সে গুলশানে বাড়ি, গাড়ি, 5 স্টারের খানা, তারপরে ছেলে মেয়ে কানাডা পড়ানো। দিস ইজ নট এ জোক। সব চোর, এগুলা চোর। যেগুলি কিছু সৎ লোক ব্যবসায়ী করে রাত দিন খাটে, কিছু সরকারি চাকরিজীবী আছে। এটা আমার চোখে দেখা। আমার সহোদর ভাই, সে একজন সৎ পবিত্র লোক, সে সরকারি চাকরি করে, কিন্তু সে সকাল বন্ধের দিন সকাল 8টা বাজে বের হয়। ইভেন কি দেখছি ফজরের নামাজের সময় বের হয়, বন্ধের দিন তাকে আইতেও সে রাত 10টা-11টা বাজে। সে একজন চাকরিজীবী হওয়ার পরেও সে রাত দিন শুক্র শনি রবিবার সে পার্সোনাল ব্যবসা বাণিজ্য করার জন্য খাটত। সে জীবনও একটা ঘুষ খায় না, এটা আমার বিশ্বাস। ইনশাল্লাহ এটা আমার অধীর বিশ্বাস। জীবনে সে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। সে চেষ্টা, এবং সে সৎ লোক আছে, এরকম সৎ লোক আছে। আমার ভাইয়ের এক বন্ধু এসপি সাহেব মাহমুদ ভাই, হ্যাঁ, বোনের বিয়া টাকা দিতে পারে না ঠিক মতো, বোনের বিয়া করাবে, 50,000 টাকা আমার ভাইয়ের থেকে লোন নিয়ে বিয়ে করাইছে বোনকে।
তখন সে এসপি ছিল, এখন কি আছে আমি জানি না, ডিসিমিসি বা এরকম কিছু হয়ে গেছে। তো সৎ লোক আছে, সৎ লোক না থাকলে তো দেশ চলে না, সব তো আর অসৎ না, তবে 80%ই অসৎ, এটাই বড় সমস্যাটা। 50% অসৎ লোক থাকলেও দেশটা আরো ভালো হইতো। মানে 80%ই অসৎ বাংলাদেশের রাজনীতিবিদ বলেন আর চাকরিজীবী বলেন। এবং এই অসৎ লোকগুলি কিভাবে সতে আনা যায়, মোটামুটি সতে আনতে পারলেও দেশটা একটা ভালো অবস্থায় যাবে। মোটামুটি সৎ মানে যেমন শেখ হাসিনার আমলে যেমন এস আলম গ্রুপে কয়েক হাজার কোটি টাকা মানে কাগজ দিয়া লোন নিছে, ব্যাংক দেউলিয়া করে ফেলছে। মনে করেন একটা কিছু নাই, প্রজেক্ট নাই, কিছু নাই, কিছু কাগজপত্র দিচ্ছে 100, 500, 1000 কোটি টাকা লোন নিয়ে লিছি। কিছু কাগজপত্র, ওই কাগজপত্র ফটোকপি করে আবার দিচ্ছে, আবার 2000 কোটি লোন নিয়ে লিছে। এরকম $234 বিলিয়ন দেশ থেকে পাচার করা কি সোজা কথা? আপনারা অবাক, মানে যারা নিয়ে এখনো আওয়ামী লীগের কথা বলে, আওয়ামী লীগের গুণগান গায়, তাদেরকে আমি আসলে কি বলুম, পাগল বলুম না, তাদের প্রতি আমার বমি আসে, বমি। মানে তারা কি মানুষ? মানে আমার কাছে মনে হয় তারা মানুষ না, তারা আসলে। ইসলামী ব্যাংকটা ছিল এশিয়ার একটা অন্যতম ব্যাংক, সেই ব্যাংকটারে দেউলিয়া করে ফেলেছে, দেউলিয়া। এরকম 17টা ব্যাংক দেউলিয়া করছে। হ্যাঁ, কি করছে? শুধু সাদা কাগজ দিয়ে মনে করেন ওটার মধ্যে কি সুলাইকা মিকা একটা হাজার হাজার কোটি টাকা লোন নিছে। রাত মানে চেয়ারম্যানও তাদের, এমডিও তাদের, এবং যে লোন সাইন করবো সেও তাদের, সব তাদের। এইভাবে রাত দিন এক একটা ব্যাংককে দেউলিয়া করছে এই শেখ হাসিনা। তো এই শেখ হাসিনা দেশটাকে শুধু গণতন্ত্র নষ্ট করে নাই, গণতন্ত্র নষ্ট না করে নাই, গণতন্ত্র যদিও নষ্ট কইরাও যদি দেশটাকে মালয়েশিয়া বানাইতে পারতো, তাহলে কইতাম যে না, যা ভালো করছিস। মহাদির মোহাম্মদ দেশটারে গণতন্ত্র, মোটামুটি গণতন্ত্র দিয়া সে মালয়েশিয়াটা কি করছে। হ্যাঁ, 10 বার মালয়েশিয়া গেছি, তারপরে মালয়েশিয়া যাওয়ার জন্য আবার মনে একটা আক্ষেপ আছে। কবেন চাপা চাপা না, 10টি বার মালয়েশিয়া গেছি, মালয়েশিয়া এত ভাল লাগে। হ্যাঁ, এত রাস্তাঘাট এত সুন্দর, রাতে এত এত নিরাপদ, খানা দানা, সকালের স্ট্রিট ফুড এত সুন্দর লাগে। হ্যাঁ, বুকেট বিনতা গেলে মনে হয় যে নিজের দেশে আইছি। হ্যাঁ, খানা দানা কি চিপ, কি সুন্দর, কি ভাল লাগে। বাস ফ্রি, হ্যাঁ, ট্রেন ফ্রি, ফ্রি। লুক্সেমবার্গ যেমন ফ্রি, ইউরোপের লুক্সেমবার্গে সব ফ্রি, এবং মালয়েশিয়া শহরেও কল্লামপুরে বাস ফ্রি। হ্যাঁ, অবাক করার মতো একটা সুন্দর দেশ করছে। এরকম একটা দেশ করতো তাহলে ভাবতাম যে না, শেখ হাসিনা ভালো করছে, শেখ হাসিনা দেশটাকে উন্নত করছে, গণতন্ত্র না দিলে না দিছে। কিন্তু সে কি করলো, কেন করলো? সে ব্যাংকগুলাকে দেউলিয়া কেন করলো? আমি সারাক্ষণ শুধু আমি চিন্তা করি, সে এত বড় বড় কথা বলতো, সে তার বাপের দেশ, সে দেশকে ভালোবাসে, এই দেশের জন্য সে জীবন দিতে পারে, এই দেশের জন্য সে এই দেশ থেকে পালাবে না, এই দেশ তার বাপের সৃষ্টি করছে, কত কিছু বলতো, দেশের জন্য সে মরতে রাজি আছে। আর সে ব্যাংকগুলাকে দেউলিয়া করছে কি কারণে? এটাই আমার একটা জানার বিষয়। আমি যদি শেখ হাসিনার কখনো সাক্ষাৎ পাইতাম, আমি বলতাম যে মামনি, তুমি ব্যাংকগুলাকে দেউলিয়া করছো কেন? হ্যাঁ, তুমি দেশটাকে তুমি এবার দেউলিয়া করছো কেন? তুমি রাষ্ট্রপ্রধান ছিলা, তুমি দেশটাকে উন্নত করতা। গণতন্ত্র রাত দিছে নাই, যাও মানুষকে খুন করছো, গুম করছো, 2-1000 খুন করলে কিছু যায় আসে না, গুম করলে করছো, যাও করছো, কিন্তু দেশটাকে এমন ফুকেট করলা কেন? আজকে আমাদের দেশের লোকজন $243 বিলিয়ন যদি আঙ্গ দেশে থাকতো, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে ভালো অবস্থা। আমাদের দেশের লোকজন কি বিদেশে এরকম কামলা দিতে হয়, বিদেশে থাকতে হয়, বাপ মা ভাই বোন ফালিয়ে, আত্মীয় স্বজন ফালিয়ে, মায়ের কবরস্থান ফালিয়ে থাকতে হয়? থাকতে হয় না। এটা এই বিচার আল্লাহ ওকে করছে এবং আরো করবে। বাংলাদেশে ফাঁসির মঞ্চ ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ ওর জন্য ফাঁসির মঞ্চ রেডি হচ্ছে। ইন্ডিয়া ওকে দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। ইন্ডিয়া দিতে বাধ্য হবে। ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি হবে একটাই, শেখ হাসিনাকে দাও, নাহলে তোমাদের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। হ্যাঁ, ইন্ডিয়া যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, ওই কলকাতার মানুষ, লাখ লাখ মানুষ না খেয়ে মরবো, অলরেডি না খেয়ে মরা ধরছে। কলকাতার শহর, রমরমা শহর, সব শেষ, হোটেল শেষ। ওই কলকাতায় ওই আমাদের মা বোনেরা যাইয়া যেভাবে মার্কেট করে আনতো, হ্যাঁ, সব শেষ। তো কলকাতা
কদিন পরে কলকাতা মানুষ না খেয়ে মরবে, আন্দোলন করবে, আগুন জ্বলবে। তো আমাদের একটাই দাবি, শেখ হাসিনাকে দাও, তারপরে তোমাদের সাথে আমাদের সাথে লেনদেন হবে, ব্যবসা বাণিজ্য হবে, যা হওয়ার হবে। তো আমি যে কারণে যে কথা বলার জন্য আসছিলাম, যে আমাদের যে মিটিং হয়ে গেল আমাদের নেতা তারেক জিয়া এবং বাংলাদেশের বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সফল মিটিং হয়েছে এবং ইনশাল্লাহ বাংলাদেশ একটা সুন্দর পথে যাচ্ছে। বাংলাদেশ একটি গণতন্ত্রের পথে যাচ্ছে, আল্লাহর রহমত। বাংলাদেশটা ভালো থাকলেই আমাদের ভালো লাগে। আমরা থাকি বিদেশে, কিন্তু আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের ভালো লাগা সব বাংলাদেশকে ঘিরি। এটা রক্তের টান, নারীর টান, এটা জীবনও শেষ হবে না, মৃত্যু পর্যন্ত এটা থাকবে। এটা ব্রেন্ডের মধ্যে এই হয়ে গেছে। এটা রক্তের টান, নারীর টান, নিজের দেশ। দেশ যেখানে থাকুক না কেন, এই সুন্দর দেশ, সুন্দর শহর, এটা নিজের মনে হয় না। ওই বাংলাদেশটাকে নিজের দেশ মনে হয়, ওই বাংলাদেশটাকে নিজের মাতৃভূমি, মায়ের দেশ মনে হয়। ওই দেশটা উন্নত হলেই আমাদের ভালো লাগে, আমরা ভালো লাগবে। ওই দেশে আমরা সৎ নেতা চাই, আমরা প্রত্যেকটা নেতা সৎ চাই, চোরটা চাই না, ওই মূর্খ আমরা চাই না। আমরা চাই সৎ নেতা, যে দেশকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে। তারা দলের চেয়ে দেশ বড়, দলের চেয়ে দেশ বড়, নেতার চেয়ে দল বড়। এই জিনিসটা আমাদের নেতা শহীদ জিয়া বলে গেছে, যে আগে দেশ তারপরে দল। দেশ বাঁচলে দল বাঁচবি, আর দল বাঁচলে নেতা বাঁচবি। তাই ওইসব বুড়া নেতা মোটা সব বাদ দিয়া যারা এখনো হাইজ্ঞা হুসতে পারে না, তারাও দেখি এখন উইটটা বইছে। আরে বাবা, আমি শ্রদ্ধার সঙ্গে বলতাছি, ব্যারিস্টার রাজ্জাক সাহেব, আমি শ্রদ্ধার সঙ্গে বলতাছি, উনি হাগু দিয়ে হুসতে পারে না, উনি এখনো স্থায়ী কমিটির সদস্য প্রতি মিটিংয়ে কষ্ট করে যায়। আরে বাবা, একটা শেষ আছে তারে বাবা, এগুলি বুঝি না, এগুলি তো শেষ আছে। আমাদের এলাকার নেতা মিজানুর রহমান 10 বছর আগে দেখলাম অবসর দিয়া দিল, সে আর রাজনীতি করবে না। এখন দিয়ে উঠতে দাঁড়াইছে, কি সুন্দর বাবা, মিটিং করে আসে। সে তো মনে হয় সংসদ সদস্য এই যে বোগা, কারণ তার যে পকেটে মাল আছে, তার তো পাস তো করবেই। আর আমাদের এলাকাতে বিএনপি 90% লোকই বিএনপির লোক, বিএনপির সঙ্গে আমাদের রক্তের সঙ্গে সম্পর্ক। তো বিক্রমপুরে তো 5 সিট একদম যে দাঁড়াইব, ওটা যদি কলিমুদ্দিনও দাঁড়ায়, কলিমুদ্দিনও পাস করবো, ওইটা কোনো ব্যাপার না। সঠিক ভোট হইলে কলিমুদ্দিন দাঁড়াইলে কলিমুদ্দিনও পাস করবো। তো আমি চাইছিলাম যে সৎ, বলিষ্ঠ, তারুণ্য নির্ভর, যেমন তারেক জিয়ার মতো বয়সী এরকম নেতা যারা কাজ করতে পারে, দৌড়াতে পারে, মাঠে ঘাটে দৌড়াইব, ইচ্ছা মতো মেম্বার চেয়ারম্যানকে দাওয়া দিব, কোথায় কি করতেছ সব দেখবো। তো ওরকম নেতা চাইছিলাম, ওরকম নেতা আসলে ভালো হইতো। রতন ভাই ছিল, কামরুজ্জামান রতন ভাই, বহুতবার জেল খাটছে। আমার ড্রিম সংসদ সদস্য আমার এলাকায় কামরুজ্জামান রতন ভাই, এবং আমার গ্রামের আব্দুল কুদ্দুস দিরন, আবদুল্লাহ ভাই, এরা এই বয়সের নেতারা যদি দাঁড়ায়, এরা হইতে পারে, এরা যে কেউ হইতে। যে এদের মধ্যে বেস্ট কামরুজ্জামান রতন ভাই, ছাত্র নেতা ছিল, সৎ লোক, অত্যন্ত সৎ লোক, অত্যন্ত ভালো লোক। আমি ওনাকে ব্যক্তিগতভাবে দেখছি, ছাত্র জীবন থেকে দেখছি, উনি খুব সৎ লোক। জীবনে কোনো অন্যায় করে নাই, BMW দা গড়ে নাই, এখন মনে হয় উনি রিক্সা দিয়ে গড়ে, সৎ লোক। এদের মতো নেতা বাংলাদেশে দরকার। তো যাই হোক, অনেক কথা বললাম, দীর্ঘায়ু করলাম। সবাইকে ভালো শুভেচ্ছা। ফ্রান্সের আবহাওয়াটা আজকে খুব ভালো লাগতেছে, দেখেন খুব সুন্দর একটা ওয়েদারের বিষয়ে কথা বলতেছি। এই যে আমার ফুল ডালিয়া ফুটছে, খুব সুন্দর ওয়েদার আজকে। আকাশটা খুবই মানে মনে হচ্ছে কবিতা লিখি, এটা সুন্দর ওয়েদার, মানে যথেষ্ট সুন্দর ওয়েদার, কল্পনা অতীত। ওয়েদারটা খুব ভালো লাগতেছে, মিষ্টি বাতাস বইতেছে। সে ফুলগুলো আজকে খুব সুন্দর ফুলের গান বাইরেছে সুন্দর। তো সবাইকে আমার শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই
সত্যের পথে থাকেন, দেশের পক্ষে প্রচার করেন, দেশের জন্য ভালো কাজ করেন, দেশের জন্য করেন, যে যেখানে থাকেন না দেশের জন্য যেটা ভালো সেটা করেন। দেশ আগে, দেশের জন্য করবেন, সবাই দেশকে ভালোবাসবেন। আপনার একটা প্রচার, আপনার একটা একটা স্ট্যাটাস, আপনার একটা পোস্ট 10 জনে দেখবে, এটা 10 জনের জনমত জরিপ হবে। এটাই দেশের জন্য কাজ করলেন। দেশের জন্য কাজ করা কি, সবাই দেশের জন্য আমরা টাকা দিতেছি না, আমরা ডলার পাঠিয়েছি না, রেমিটেন্স, এটা তো একটা ডাইরেক্ট কাজ। আরেকটা কাজ হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই কথা বলেন, সোশ্যাল মিডিয়ায় সত্য কথা বলেন, গুজব বাদ দিয়া সবাই তারেক জিয়ার পক্ষে কথা বলতে থাকেন। আসসালামু আলাইকুম।